আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন তাদের জন্য একটু তো মন খারাপের খবর এবং কি দুঃসংগত বলা যেতে পারে। অসুস্থতার খবর যেটা আসছে, এখন আসলে তিনি প্রকৃতপক্ষে কি অসুস্থ, এর মাঝখানে অনেকগুলো খবর আবার সামনে চলে আসছে যে কেউ কেউ বলছেন শেখ হাসিনা দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন, গোপনে চিকিৎসা নিতেন, এটা তিনি কাউকে বলেন নাই, তিনি আসলে ক্যান্সার আক্রান্ত। যেই পরিবার বাংলাদেশিদের মনে করে বেঈমান, যেই পরিবার মনে করে আওয়ামী লীগ ছাড়া সব রাজাকার, তাদেরকে আমরা একযোগে প্রত্যাখ্যান করি। আপা আসবে আবারও ফিরে আসবে। প্রশ্ন হচ্ছে আপা আসবেন না, উনি বিশ্রামে আছেন, উনি আর ফিরবেন না, উনি ওখানে হলিডেতে থাকবেন, ওনার ফেরার আর কোনো সম্ভাবনা এখানে নাই। মরার উপর খরার গা, মানে কথাটার সাথে আপনারা আমার চেয়ে ভালো পরিচিত, তাই না? This is what exactly going to happen to Sheikh Hasina. হাসিনা ভাবিছে 1971 যেমন করে করেছিল তেমন করে আবার ফিরে আসবে, কিন্তু 1971 আবার করতে হলে দুইটা কন্ডিশন আছে। হাসিনাকে পাকিস্তানের জেলে পাঠাতে হবে, আর ইন্ডিয়াকে সরাসরি সামরিক অভিযান করতে হবে বাংলাদেশে। ইন্ডিয়ার ওই হেডম আছে, বালটা আছে। সবচেয়ে বেশি ঝামেলা করেছেন মোদি। আন্দোলন বিপ্লব দমনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকদের থাকার প্রমাণ মিলছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছে নিজেই। আমাদের ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্ট দাবি, বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দোষরদের রাজনীতি করার কোনো অধিকার নাই। কথায় কথায় সে কেরাবেরা লেগে গেছে, কেরাবেরা লেগে গেছে। কেরাবেরা মানে ওই যে যেটা আর কি শুদ্ধ ভাষায় বলতে গেলে বলেন লেজে গোবরে হয়ে গেছে সব। আওয়ামী লীগের জন্য একটা ব্যাড নিউজ আছে, বলতে পারেন যে দুঃসংবাদ। দর্শক শ্রোতা, শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক এই দুঃসংবাদটা আওয়ামী লীগের জন্য দিয়েছে বলতে পারেন। যারা বাংলাদেশের ভিতরে যারা আওয়ামী লীগ রয়েছেন, এক কথায় বলতে পারেন শেখ হাসিনার ভক্তবৃন্দ যারা রয়েছেন, যারা হাসিনাকে আপা বলতে বলতে মুখে ফেনা উঠিয়ে ফেলেন, তাদের জন্য দুঃসংবাদ। ইতিমধ্যে জানা গেছে শেখ হাসিনা ক্যান্সারে আক্রান্ত। এটা আমি নিজে বলছি না, এটা শেখ হাসিনার ভাগ্নি তিনি টিউলিপ সিদ্দিক তিনি কিন্তু এই কথাটি বলেছেন, এবং বাংলাদেশের সকল জাতিবর্ণ নির্বিশেষে সবার কাছ থেকে দোয়া চেয়েছে শেখ হাসিনার জন্য। জানি কথাটি শোনার পরে আওয়ামী লীগের ভিতরে আপনারা যারা রয়েছেন তারা ভেঙে পড়বেন, এবং আওয়ামী লীগ ব্যতীত যারা স্বৈরাচার হাসিনার কুকর্মের কথা এ পর্যন্ত যারা জেনে এসেছে পর্যন্ত, তারা হয়তো দুঃখে ভেঙে পড়বেন না, বরং তারা আলহামদুলিল্লাহ পড়বেন। কারণ বিগত দিনে আমরা অনেক দেখেছি, একটা ছন্দ আছে, সেটা হলো এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। বিগত দিনে আমরা দেখেছি অনেক নেতা, অনেক এমপি মন্ত্রী মারা গিয়েছে, মানুষ হাহারিয়ে দিয়েছে, মানুষ আলহামদুলিল্লাহ পড়েছে। তার মানে হলো তারা জীবদ্দশায় পৃথিবীতে বেঁচে থাকাকালীন এমন কিছু কর্মকাণ্ড করে গেছে, যার কারণে সাধারণ জনতা তাদের মৃত্যুতে শোকাবহ হতে পারে নাই, তাদের মৃত্যুর কারণে তারা শোক পালন করতে পারে নাই, বরং উল্টো আলহামদুলিল্লাহ পড়েছে। তো যাই হোক দর্শক শ্রোতা, আমি আসলে সেদিকে যাব না। অনেকগুলো বিশ্লেষকদের বিশ্লেষণ নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আশা করি ভিডিওর শুরুতেই সেই বিশ্লেষকদের বিশেষ কিছু বিশ্লেষণের অংশ আপনারা শুনে ফেলেছেন, তো বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ। তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখবেন এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনবেন, হ্যাঁ, তাহলেই অনেক কিছু জানতে পারবেন। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো আমরা শুনে আসি। মরার উপর খরার গা, মানে কথাটার সাথে আপনারা আমার চেয়ে ভালো পরিচিত, তাই না? This is what exactly going to happen to Sheikh Hasina. ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে ক্ষুব্ধ শেখ হাসিনা এবং ভারত। কেন? কারণ বাংলাদেশ being protected by his presence at the government, or I mean as a head of the government, সরকার প্রধান হিসেবে সব ধরনের ষড়যন্ত্র ভারত এবং হাসিনার ব্যর্থতায় পর্যবসিত হয়েছে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে। Yes, there are some failures of the government, but এটা বাদ দিলে এটা মানে শেখ হাসিনা এবং ভারতের যে চেষ্টা তারা করেছিল পাল্টা আক্রমণে, সেটা সম্পূর্ণ ব্যর্থতায় রূপ নিয়েছে। কারণ তার কারণে এবং তার ইন্টারন্যাশনাল কানেকশনের কারণে, পার্টিকুলারলি United Nations and United States of America and the European Union, ladies and gentlemen, every country, even the Middle East, except this wicked country, India, not Indian people, Indian government. So আপনি দেখেন নতুন খবর কি, একটু সরে যাই আমি, পড়েন এটা। বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস reportedly being chosen as a potential candidate for the Secretary General of the United Nations, অর্থাৎ জাতিসংঘ, United Nations, জাতিসংঘের মহাসচিব বা সেক্রেটারি জেনারেল হওয়ার পথে দৌড়ে এগিয়ে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। It could happen. Why? Because I strongly believe United States of America, number one supporter, ইউরোপিয়ান ইউনিয়ন আছে, অনেক দেশ সাপোর্ট করবে তাকে ইউনাইটেড নেশনসের সেক্রেটারি জেনারেল হওয়ার দৌড়ে। নিশ্চিত থাকতে পারেন আপনি। রাশিয়া করবে কিনা আমি জানি না, তবে মন্দের মধ্যে ভালো রাশিয়া চাইবে
আপনার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস মানে আপনার এই সেক্রেটারি জেনারেল হন, চীনের সমর্থন উনি পাবেন, ডেফিনেটলি পাবেন চীনের সমর্থন, উনি পাবেন যুক্তরাষ্ট্রের সমর্থন, উনি পাবেন ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিগুলোর সমর্থন, উনি পাবেন পাকিস্তানের সমর্থন, উনি মধ্যপ্রাচ্য সবার সমর্থন পাবেন। হি ইজ এ পোটেনশিয়াল ক্যান্ডিডেট। দিস ইজ গোইং টু বি এ বিগ ব্লো ফর শেখ হাসিনা এন্ড ইন্ডিয়া। ডেফিনেটলি ইন্ডিয়া উইল সাপোর্ট হিম, ডেফিনেটলি। বাট এটা যদি হয়, কল্পনা করতে পারছেন এটার কনসিকুয়েন্সটা কি? দ্য কনসিকুয়েন্স ইজ শেখ হাসিনা বা আওয়ামী লীগ উইল নেভার বি এবল টু রিটার্ন টু বাংলাদেশ পলিটিক্স। শেখ হাসিনা উনি না হলেও আসবে না, কেননা শেখ হাসিনার কোনো সাপোর্টস নাই পৃথিবীতে এই মুহূর্তে, থাকবেও না। আওয়ামী লীগ ফিরবে কিনা ওইটা নিয়ে এখন আলোচনা চলছে যে লেটস গেট আওয়ামী লীগ ইনটু ব্যাক অন ট্র্যাক, বিকজ সে অপরাধ করেছে, আওয়ামী লীগ কি মানে পার্টি হিসেবে তো আওয়ামী লীগ অপরাধ করে নাই। ক্যান উই হ্যাভ another chance for আওয়ামী লীগ বিকজ অফ দ্য হিস্টোরিক্যাল কনটেক্সট অফ সামথিং লাইক দ্যাট? এটা নিয়ে ডিবেট হচ্ছে, হয়তো এটা যুক্তিসঙ্গত, কিন্তু শেখ হাসিনার ফিরে আসা এটা নিয়ে আলোচনাই নেই কখনো পৃথিবীতে। ভারতের বাইরে কোথাও শেখ হাসিনার ফিরে যাওয়া নিয়ে আলোচনা হবে না। দ্যাট ইজ আ পারমানেন্ট। এই জন্য সে তার সারা পৃথিবীতে তার স্ট্রে ডগসগুলা বা রাস্তার কুকুর যেগুলো এগুলোকে দিয়ে দিয়েছে উস্কায়া ভায়োলেন্স সৃষ্টি করার জন্য। এটা তাদের তার বিদেশে তার পরিণতির জন্য আরো একটা কারণ। ওয়েট এন্ড সি, দ্যাটস কামিং লেডিজ এন্ড জেন্টলম্যান ভেরি সুন। বাবু সেটা প্রবাদ আছে, কথায় কথায় সেটা কেরাবেরা লেগে গেছে, কেরাবেরা লেগে গেছে। কেরাবেরা মানে ওই যে যেটা আর কি শুদ্ধ ভাষায় বলতে গেলে বলেন লেজে গোবরে হয়ে গেছে সব। মানে যে কোনো ধরনের শহরে একটা এখানে গন্ডগোল, ওইখানে গন্ডগোল, এখানে খোলাখুলি, এখানে মারামারি, এখানে ঝগড়াঝাটি, মানে তখন আমরা বলতাম ময়মনসিংহের ভাষায় কেরাবেরা লেগে গেছে গা। তো আমাদের দেশেও বোধহয় এখন এই অবস্থা হয়ে গেছে যে কেরাবেরা লেগে গেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একটা জিনিস মার্ক করে দেখেন, আজকে 2 দিন যাবৎ কোনো ভালো সংবাদ আছে দেশে? মানে কোনো কনস্ট্রাকটিভ আলোচনা আছে, কোনো কনস্ট্রাকটিভ সংবাদ আছে? যদি টেলিভিশনে যান বা ইউটিউবে যান, কোনো ভালো কোনো খবর নাই। সমস্ত ইউটিউবাররা পুরানা কন্টেন্ট নিয়ে কন্টেন্ট বানাইতেছে। টেলিভিশনারও কোনো নিউজ দিতে পারে না, কারণ কোনো কিছু ঘটলে তো আপনি নিউজ দিবেন, তাই না? কোনো কিছু তো ঘটতেছে না, সব কিছু এক জায়গায় স্টপ হইয়া ভেতরে ভেতরে একটা কেরাবেরা লেগে গেছে গা। যেমন আরপিও গণপ্রতিনিধিত্ব আদেশ, এটা অলরেডি উপদেষ্টা পরিষদে পাশ হয়ে গেছে। এইটা একটা কেরাবেরার ব্যাপার, কারণ এটা হইলে অনেকগুলো সমস্যা আছে, অনেকগুলো সমাধানও আছে। তারপরে দেখেন জুলাই সনদ নিয়ে এখন পর্যন্ত কোনো কিছু হইল না। এটার কি হবে ভবিষ্যৎ কেউ জানে না। তারপরে মনে করেন শাপলা প্রতিক্রিয়া এনসিপির কি অবস্থা, এটাও কোনো খবর নাই। তারপরে মনে করেন এই যে বিভিন্ন মানব অধিকার সংস্থার থেকে যে সরকারকে বলা হয়েছে আপনারা একটা ইনক্লুসিভ নির্বাচন করেন, তার মানে আওয়ামী লীগকে যোগ দেন এবং জাতীয় পার্টিকে যোগ দেন, দিয়ে সবাই মিলে একটা ইলেকশন করেন। এইটা নিয়ে একটা ঝামেলা, মানে চারিদিকে প্রবলেম, চারিদিকে কেরাবেরা। আমি যদি একটা একটা করে আলোচনা করি তাহলে অনেক লম্বা হয়ে যাবে। আমি ছোট্ট করে যেটা বলতে চাচ্ছি যে আমরা কেউ শান্তিতে নাই। তার কারণ কি জানেন? আমরা আসলে এই আন্দোলনটা মানে বাংলাদেশের জনগণ কেন করছিল? একটা নতুন সরকার, একটা নতুনভাবে দেশকে চালানো, যেভাবে অতীতের সরকারগুলা দেশ চালাইছে, যেভাবে দুর্নীতি করছে, যেভাবে এক না এক তন্ত্র ভাব দেখাইছে, যেভাবে স্বৈর শাসন করছে, যেভাবে আইন আদালত থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত মানুষকে নিগৃহীত করছে, এই জিনিসটার থেকে কিন্তু আমরা মুক্তি পাওয়ার জন্য এই আন্দোলনটা হয়েছিল। যদিও এই আন্দোলনটা কোটা আন্দোলন থেকে শুরু হয়েছিল, তারপরে কিন্তু বাংলাদেশের আপামর জনগণ, সেটা একদম রিক্সাওয়ালার থেকে শুরু করে দিনমজুর, ছাত্র, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এক্স আর্মি অফিসার সবাই নেমে গেছিল। কেন? যে আমরা আসলে শুধুমাত্র এখন আর এই কোটা মোটা বুঝি না, আমরা এই স্বৈর শাসক শেখ হাসিনাকে হটাতে চাই এবং দেশে যেন এই ধরনের কোনো স্বৈর শাসক আবার পুনরাবৃত্তি না হইতে পারে, তার জন্য সুন্দর একটা দেশ গঠন করবার জন্য একটা সংস্কার কইরা আমরা নতুন বাংলাদেশ শুরু করতে চাই। যার জন্য ছিল এই সংস্কার বা যার জন্য ছিল এই জুলাই সনদ, তার কোনো খবর নাই। এটা আদৌ হবে কিনা সেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস জনগণ এটার সাথে আছে এবং এটা হইতেই হবে। এইটা না হইয়া যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, সেটা যত ইনক্লুসিভই হোক আর যেমনি হোক, যদি কোনো সংস্কার না করে নতুন কোনো সরকার আসে, সেই সরকারও টিকতে পারবে না। যা কিন্তু অনেক অন্য আলোচনা, কিন্তু কেরাবেলা যে লাগছে তার প্রমাণ দেখেন। এই যে আরপিওতে অনেকগুলো সংশোধনী আনা হয়েছে, এবং একটা নিয়ে বিএনপির খুব আপত্তি। এটা অবশ্য অনেকে আপত্তি করতেছেন, আপনারা ব্যাপারটাকে কে কিভাবে দেখবেন জানি না, কিন্তু আমার দৃষ্টিভঙ্গিতে ইট ইজ রাইট। যেমন সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে যে কোনো প্রার্থী যদি কোনো দলের সাথে গাঠবন্ধন হয়, সে তার দলের প্রতীক ব্যবহার করবে। এখন সবচেয়ে মজার ব্যাপার হলো, আপনি ধরেন ময়মনসিংহ, আমি ময়মনসিংহের ছেলে, ময়মনসিংহ নিয়ে কথা বলি বেশি। ময়মনসিংহের থেকে বিএনপির সাথে গাঠবন্ধন করে এনসিপির থেকে একজন নমিনেশন পাইল, মিস্টার এক্স। সে এনসিপির থেকে জোটবদ্ধ হয়েছে বিএনপির সাথে, কথাটা মার্ক করেন। কিন্তু সে বিএনপির মানে ধানের শীষের প্রতীক পাবে না, তাকে এনসিপির যে প্রতীকটা দেওয়া হবে। আর এনসিপির কি প্রতীক দেওয়া হবে এটা নিয়েও কেরাবেলা আছে, আপনারা জানেন। এনসিপিকে সাপ্লাই দেওয়া হচ্ছে না, সেটা একটা দীর্ঘ আলোচনা, সেইখানেও গেলাম না। মনে করে এনসিপিকে সাপ্লাই দেওয়া হয়েছে, সেখানে তাকে শাপলা প্রতিক্রিয়া ময়মনসিংহে ইলেকশন করতে হবে মিস্টার এক্সকে, যদিও সে বিএনপির প্রার্থী এবং বিএনপি কাউকে কোনো প্রার্থিতা দেয় নাই। কারণ বিএনপি যদি প্রার্থিতা দেয় তাহলে সে দিবে ধানের শীষ। কিন্তু যদিও মিস্টার এক্স বিএনপির সাথে এক হইয়া মানে তার দলে যোগ করে সে ওইখান থেকে ইলেকশন করতেছে, কিন্তু সে ধানের শীষ ব্যবহার করতে পারবে না, তাকে ব্যবহার করতে হবে শাপলা। এখন প্রশ্ন হইতেছে, ওইখানে মনে করেন ময়মনসিংহে আরো 6 জন ছিল বিএনপির,
6 জনই আশা করতেছিল যে আমাদেরকে দেওয়া হবে, আমাকে দেওয়া হবে, আমাকে দেওয়া হবে, কিন্তু বিএনপি বললো তোমাদের কাউকেই দিব না, আমরা মিস্টার এক্সকে দলে জোটবন্ধন করছি, তাকে তোমরা পাশ করাও। সেই যে 6 জন আছে যারা প্রার্থিতা ছিল ময়মনসিংহের, যারা সারা জীবন বিএনপির জন্য ময়মনসিংহে নিগৃহীত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, জেল কাটছে, পালায় বেড়াইছে, 6 জনের কাউকেই দিল না। এরা কি মানবে তখন? আচ্ছা, ফার্স্ট অফ অল হলো এরা মানবে না। এদের মধ্যে 1-2 জন তখন অন্য প্রতীকের স্বতন্ত্র হিসেবে দাঁড়াবে। এখন মিস্টার এক্স তো শাপলা নিয়ে দাঁড়াইছে, ধানের শেষের কোনো প্রার্থী নাই। তো যে ভোটারটা যাবে সে মনে করেন বিএনপি করছে সারা জীবন, সে কি বিএনপির যে নিবেদিত প্রাণ ছিল ওই শহরের 6 জন, ওর মধ্যে 1 জন দাঁড়ায় গেছে স্বতন্ত্র হিসেবে কলম দিয়া, তাকে সবাই চিনে সে বিএনপির, কিন্তু বিএনপি তাকে নমিনেশন দেয় নাই, দিছে মিস্টার এক্সকে শাপলাতে ভোট দেওয়ার জন্য, তাকে পাশ করাই না, তাদের সাথে জোট করবে। এখন সাধারণ পাবলিক কি ওই লোকটিকে ভোট দিবে, মিস্টার এক্সকে ভোট দিবে, নাকি সে বিএনপির যে সারা জীবন নিবেদিত প্রাণ, শহরের বিভিন্ন সময় বিএনপির ক্রিয়াকর্ম করে বেড়াইছে, সে কলম মার্কায় দাঁড়াইছে, তাকে ভোট দিবে? পাবলিক কিন্তু কলম মার্কাকেই ভোট দিবে। হ্যাঁ, যদি ওইখানে ধানের শেষে কেউ থাকতো তাহলে অন্য আলোচনা ছিল, যেহেতু ধানের শেষ ওইখানে নাই, তখন ওইখানে কেউ কলম নিয়ে দাঁড়াবে বিএনপির, কেউ হাতি নিয়ে দাঁড়াবে বিএনপির, কেউ ফ্যান নিয়ে দাঁড়াবে বিএনপির, তাদের মধ্যে একটা কম্পিটিশন হইয়া এই যে কলম নিয়ে যে আসছে তার অবস্থা খারাপ। তার মানে বিএনপি ওই একটা সিট হারাইলো। শোনা যাচ্ছে এরকম 20-25টা সিট আছে, এই 20-25টা সিটই কিন্তু বিএনপি আর পাবে না। এর জন্য বিএনপি চাচ্ছে যে আরপিওতে এটা সংশোধনী করা হোক, যে না, কেউ যদি আমাদের সাথে গাঠবন্ধন করে সে আমার দলের প্রতীক ব্যবহার করতে পারবে, যেটা আগে ছিল। যেমন আমরা দেখছি না, আপনার রাশেদ খান মেনন নৌকা দিয়ে পাশ করে আসছে না, সে কি নৌকার লোক, সে কি বলছে কখনো আমি আওয়ামী লীগ করি না, সে তো কমিউনিস্ট পার্টি করে, তাই না, সে তো বাম দলই করে। তো এই সিস্টেমটা উঠাই দিছে। এগুলোও কিন্তু সংস্কারের মধ্যেই পড়ে, কিন্তু সংস্কারটাকে পুরোপুরি বহিঃপ্রকাশ না করবার জন্য একটা গ্রুপ লাইগা আছে ভাই। ইউনূস স্যার পড়ে গেছে মহাবিপদে, সে শ্যাম রাখি না কুল রাখি এমন একটা অবস্থায় উনি পড়ে গেছেন। এখন এক এক দল এক এক রকম চিন্তা ভাবনা করতেছে, জামাত এক ধরনের চিন্তা ভাবনা করতেছে, বিএনপি এক ধরনের চিন্তা ভাবনা করতেছে, আপনার এনসিপি আছে তার শাপলা নিয়া, এনসিপি আছে সংস্কার নিয়ে, এনসিপি আছে জুলাই সনদ দিয়া, এবং জনগণ আছে জুলাই সনদটাকে পাশ করো। এই সনদ যদি পাশ হয় তাহলে সনদের মধ্যেই সবকিছু আছে, কিভাবে ইলেকশনটা হবে। এখন মূল প্রশ্ন আসতেছে, জুলাই সনদ পাশ করার আগেই কি ইলেকশন হবে, নাকি জুলাই সনদ ভেস্তে গেল? অনেকেই বলতেছেন জুলাই সনদ ভেস্তে গেছে। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি, জুলাই সনদ কখনো ভেস্তে যেতে পারে না। জুলাই সনদ এনসিপির না, জুলাই সনদ বাংলার জনগণের। জুলাই সনদ এই 18 কোটি মানুষের, যারা এই আন্দোলনে ছিল, যারা চাইছে দেশে একটা সংস্কার আসুক। সেই সংস্কার না করে আপনারা কোথায় আরপিও ঠিক করবেন, কারে কোথায় মনোনয়ন দিবেন, কে কোথায় দাঁড়াবে, ওইগুলো নিয়ে দেশ চাইলে বাংলার মানুষ ক্ষমা করবে না। শিওর থাকেন, মানুষ এখনো কিছু বলতেছে না, মানুষ খালি দেখতেছে। আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন তাদের জন্য একটু তো মন খারাপের খবর, এবং কি দুঃসংগত বলা যেতে পারে। গতকালকে শেখ হাসিনার যিনি ভাগ্নি আছেন, যুক্তরাজ্য প্রবাসী বা সেখানে নাগরিক টিউলিপ সিদ্দিকী, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। তো তার এই স্ট্যাটাসের পরপরই আপনারা নিশ্চয়ই দেখেছেন ফেসবুক ইতিমধ্যে যে তিনি অসুস্থতার খবর যেটা আসছে, এখন আসলে তিনি প্রকৃতপক্ষে কি অসুস্থ, এর মাঝখানে অনেকগুলো খবর আবার সামনে চলে আসছে। যে কেউ কেউ বলছেন শেখ হাসিনা দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন, গোপনে চিকিৎসা নিতেন, এটা তিনি কাউকে বলেন নাই, তিনি আসলে ক্যান্সার আক্রান্ত। আবার কেউ কেউ বলছেন যে না, তিনি আসলে এই মুহূর্তে অনিদ্রা, দুশ্চিন্তা, টেনশন, অথবা জুলাই আগস্টে সরকার পরিবর্তনের পরে বা সরকার পরিবর্তনের যে ধাক্কাটা, এটা তিনি আসলে নিতে পারেন নাই, সেই কারণে তিনি কিছুটা মানসিকভাবে অসুস্থ। আবার কেউ কেউ বলছেন যে না ভাই, শারীরিকভাবে অসুস্থ, আবহাওয়া চেঞ্জ হচ্ছে, বয়স হয়ে গেছে, শীতকাল আসতেছে, তিনি আসলে প্রকৃতপক্ষে কি অসুস্থ। আসলে দেখি আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করি। প্রথমত, শেখ হাসিনার বয়স হয়ে গেছে 78 বছর। আমার দাদি নানি বা আপনার দাদি নানি বা মা যারা আছেন, তারা কিন্তু সোজা হইয়া নিজেরা হাঁটতে পারেন না, তাদেরকে কেউ ধৈর্য হাঁটাইতে হয়, চোখে চশমা লাগে বা ভাত অনেক সময় লোকমা দিয়ে খাওয়াই দেওয়া লাগে, হ্যাঁ, এরকম কিন্তু অবস্থা। বাট এই বয়সেও শেখ হাসিনা বা বেগম খালেদা জিয়া, তারা দুজন কিন্তু মোটামুটি ভালোই শক্তিশালী আছেন। যেমন বেগম খালেদা জিয়ার বয়স হচ্ছে 80 বছর, তো ওনার থেকে 2 বছরের ছোট হচ্ছে শেখ হাসিনা 78 বছর। শারীরিকভাবে তিনি কিন্তু যথেষ্ট ফিট আছেন শারীরিকভাবে। এখন অসুস্থতার বিষয় নিয়ে যে বিষয়টা আসছে, প্রথমত শেখ হাসিনা ক্যান্সার আক্রান্ত যেই খবরটা ছড়িয়েছে, দৈনিক ইত্তেফাকে আমি ঘাইটা দেখলাম 2025-এর এই বছরেরই ফেব্রুয়ারি তো ঠিক এমন একটা নিউজ বের হয়েছিল যে শেখ হাসিনা ক্যান্সারে আক্রান্ত আর গোপনে সিঙ্গাপুরে তিনি চিকিৎসা নিচ্ছেন, অথবা সিঙ্গাপুর থেকে ডাক্তার এসে তার চিকিৎসা করছে। এটা কিন্তু ভুয়া খবর যে শেখ হাসিনা ক্যান্সারে আক্রান্ত। এটা নিয়ে যারা দেখে মন খারাপ করছেন, তিনি ক্যান্সার আক্রান্ত হন নাই। তো টিউলিপ সিদ্দিকের পোস্টের মধ্যে ঠিক এতটুকু লেখা আছে যে খালামনের জন্য দোয়া চাই, তিনি কিছুটা অসুস্থ। এখন এই অসুস্থতাটা স্পেসিফিকলি কি অসুস্থ, এটা এখন আমি অনেকগুলো গণমাধ্যম ঘাটাঘাটি করলাম, সবাই ওই রকমই লিখছেন যে কিছুটা অসুস্থ, কেউ লিখছেন অসুস্থ বা যে ক্যান্সার বা বড় ধরনের কোনো রোগ হয়েছে, এটা কিন্তু হয় না। আবার অনেকে বলার চেষ্টা করছেন শেখ হাসিনার বড় ধরনের অসুখ হলেও এটা এই মুহূর্তে জনসম্মুখে আসবে না। কেন আসবে না? আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিদিন রাত মনে করেন যে আপা আসবেন, বাংলাদেশ হাসবে, আপা আসবে, বাংলাদেশ হাসবে, এই যে তাদের ডায়লগটায়। তো এখন যদি কোনো কারণে তিনি মারা যান বা বড় ধরনের কোনো অসুস্থতা হয়, এটা দলের যে শৃঙ্খলা, চেইন অফ কমান্ড এবং আগামী দিনে নেতৃত্বে কারা আসবেন, এই জায়গাটার মধ্যে একটা কি বলছে দুর্বলতা তৈরি করবে। ডক্টর ইউনূস সরকারের অসাধারণ সিদ্ধান্তে ধীরে ধীরে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পথ উন্মুক্ত হচ্ছে। আমার একটা পয়েন্ট
সাম্প্রতিক আলোচনাগুলোর, যে জামাত ইসলামী ক্ষমতা আসবে এটা দিবালোকে না স্পষ্ট। জামাতের পক্ষে গণজোয়ার, নিরঙ্কুশভাবে জামাত ক্ষমতা আসবে, এবং এক্ষেত্রে কন্ডিশন একটাই, সুষ্ঠু নির্বাচন হওয়া। জামাতের সামনে চ্যালেঞ্জ একটাই, নির্বাচন সুষ্ঠু হওয়া, এবং জামাতের বিজয় হবে ডাকসু জাকসু চাকসু রাকসুর মতো, ভূমিদস বিজয়। বাস্তবে বাংলাদেশের জনসমর্থন এখন এরকমই, যেটা ডাকসু জাকসু চাকসুতে আপনারা দেখেছেন। এক্ষেত্রে বিএনপি ভোট কারচুপি করতে চায়, সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। তাদের যে পেশি শক্তি আছে সেটা ব্যবহার করে, কালো টাকা ব্যবহার করে তারা জনমতকে উল্টে দিয়ে বিএনপি জিততে চায়। এটা ডাকসুতে জাকসুতে সব জায়গায় চেষ্টা করেছিল, কিন্তু না। প্রফেসর ইউনূস সরকার চমৎকার চমৎকার সিদ্ধান্ত নিচ্ছেন, নতুন নতুন আইন প্রণয়ন করছেন, নতুন নতুন বিধিমালা সংযোজন করছেন, প্রশাসনকে রদবদল থেকে শুরু করে যেসব সিদ্ধান্ত নিচ্ছেন, যার অর্থ যে বাংলাদেশ ধীরে ধীরে সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছে, কারচুপির সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। এটা জামাতের জন্য পজিটিভ। আর এই কারণেই বিএনপি চায় যে ইউনূস সরকার তত্ত্বাবধায়ক সরকারের মুডে রূপ নিক। এখন তত্ত্বাবধায়ক সরকার রূপ নিলে কি হবে দেখেন, ইউনূস সরকার সিদ্ধান্ত নিয়েছে, অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে, আইন পাস হয়েছে, আরপিও সংশোধন হচ্ছে। কি ইউনূস সরকার করছে? যে পলাতক ব্যক্তি নির্বাচন করতে পারবে না, আবার নির্বাচনে যাতে কালো টাকার ব্যবহার না হয় সেটা নিশ্চিত করছে। ওই পোস্টার ব্যানারের রাজনীতি করা যাবে না, শোডাউনের রাজনীতি করা যাবে না, ইচ্ছে মতো টাকা খরচ করা যাবে না, এক একজন ভোটার প্রতি 10 টাকার বেশি খরচ করা যাবে না, জামানতের পরিমাণ ঠিক করে দিচ্ছে, খরচের পরিমাণ ঠিক করে দিচ্ছে, সভা সমাবেশ ওটা নির্বাচন কমিশন আয়োজন করবে, প্রত্যেকটা ইউনিয়নে একটা মঞ্চ থাকবে, ঘুরে ফিরে রাজনৈতিক দলগুলো রোটেশনে সেই মঞ্চে সে বক্তব্য দিয়ে যাবে। আরো অনেক সুন্দর সুন্দর নিয়ম আসতে যাচ্ছে। তো এগুলো সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক, এগুলো ইউনূস সরকার করছে, সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু বিএনপি বলে যে না না না, তত্ত্বাবধায়ক সরকারের রূপ নেই এই সরকার। এর অর্থ কি? যে কোনো আইন টাইন প্রণয়ন করতে পারবে না, কোনো বিধিমালা সংযোজন করতে পারবে না, আরপিও সংশোধন করতে পারবে না, কিচ্ছু পারবে না। কারণ তত্ত্বাবধায়ক সরকার হলে রুটিন কাজ ছাড়া অন্য কোনো কাজ করতে পারে না। এই জন্য ইউনূস সরকারকে তত্ত্বাবধায়ক সরকার বানাতে চায় বিএনপি। কেন? ওই যে যাতে কোনো সংস্কার সংশোধন কিচ্ছু করতে না পারে, সব বাতিল হয়ে যায়, জাস্ট নির্বাচনের প্রস্তুতি। কিন্তু না, এটা হচ্ছে না। প্রফেসর ইউনূস সরকার সুন্দরভাবে নতুন নতুন আইন বিধিমালা সংযোজন করছেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে, এবং প্রশাসনের রদবদল করার ক্ষেত্রে বিএনপি যে অভিযোগ এনেছে ওটাও আমলে নিচ্ছেন না। কারণ কি? প্রফেসর ইউনূস বুঝতে পারছেন যে প্রশাসনে যারা সৎ নিরপেক্ষ তাদেরকে জামাত ত্যাগ দিচ্ছে বিএনপি। এই উপদেষ্টা পরিষদের সবচাইতে সৎ যিনি উপদেষ্টা, যার সততায় পুরো উপদেষ্টা পরিষদ পুরো জাতি মুগ্ধ, সেই ফজল কবির খান, তাকে জামাত ত্যাগ দিচ্ছে বিএনপি, অথচ তিনি জামাত নন। সিলেটের ডিসি সরওয়ারকে জামাত ত্যাগ দিচ্ছে বিএনপি, অথচ জামাতের সাথে তার কোনো সম্পৃক্ততা অতীতেও ছিল না, এখনো নাই। তিনি সবার ডিসি। ফজল কবির খান একজন নিরহংকারী, একজন নির্লোভ, সৎ দক্ষ একজন উপদেষ্টা। তার মন্ত্রণালয়ের যে এফিসিয়েন্সি অসাধারণ। বাংলাদেশের জন্য আল্লাহর খাস রহমত যে বাংলাদেশের উপদেষ্টা পরিষদে একজন ফজল কবির খান আছে, অথচ তাকে জামাত ত্যাগ দেয়। এটাও প্রফেসর ইউনূস আমলে নিচ্ছেন না। তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য এই ফজল কবির খানদের মতো সৎ লোকদেরকেই সামনে আনার উদ্যোগ নিচ্ছেন। তো দর্শক, অনেক সিদ্ধান্ত নিচ্ছেন উপদেষ্টা পরিষদ। পলাতক ব্যক্তিরা নির্বাচন করতে পারবে না, অমুক্ত অনেক কিছু। এটা আসিফ নজরুল, প্রেস সচিব, এরা আবার জানাচ্ছেন প্রেস কনফারেন্স করে। বিভিন্ন মামলায় পলাতক ব্যক্তিরা নির্বাচন করতে পারবেন না জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলছেন, আদালত যাদের পলাতক বলবে তারা নির্বাচন করতে পারবে না, বিচার চলাকালীনও পলাতক হয়, সেটিও আরপিও আইনে যুক্ত করা হয়েছে। এখন দেখবেন যে বিএনপির অনেক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা আছে, এবং বিএনপির সামনে আপনি অপেক্ষা করেন অনেক কিছু দেখতে পাবেন। বিএনপির অনেক নেতা তারা কালো টাকায় অভিযুক্ত হয়ে ট্যাক্স ফাঁকি দেয়, আরো নানান আইনি জটিলতায় প্রার্থী হতে পারবে না। এটা বুঝতে হলে এক ছাত্র সংসদ নির্বাচনের দিকে তাকান। ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র দলের নেতা যাদের প্রার্থী হওয়ার কথা তারা কেউ প্রার্থী হতে পারেনি, প্রার্থী হওয়ারই যোগ্যতা নেই, এর মানে ওরা কেউ ছাত্রই না। যাদের হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত তারা করছে কেন্দ্রীয় সংসদে। মানে যার দাম ছাত্র দলের ভিতরেই নাই তাকে ছাত্র দলের ভিপি ক্যান্ডিডেট বানিয়ে রেখেছে, যার ফলে ছাত্র দলের ত্যাগী বা পুরনো লোকজন বা অন্য এলাকার লোকজন ভোট দিতে যায় না। এরকম একটা বেকায়দার পরিস্থিতিতে পড়েছে বিএনপি ছাত্র দল। জাতীয় নির্বাচনও দেখবেন যে বিএনপিতে যিনি গুরুত্বপূর্ণ হিট, যাকে ঘিরে বিএনপি, তিনি প্রার্থী হতে পারছেন না, কারণ কি ট্যাক্স ফাঁকি দিয়েছে, অথবা এই সমস্যা সেই সমস্যা, নানার আইনি ফাঁক ফোকরে সে আটকে পড়বে। এখন হাসিনার আমলে আপনারা দেখেছেন যে হাসিনা নিজেই তত্ত্ব গোপন করে প্রার্থীতা হতেন, অথচ সেটা ধরলে হাসিনা নিজের প্রার্থীটাই অবৈধ হিসেবে গণ্য হয়। তো দর্শক, এটি হচ্ছে হিসাব যে এই ছাত্রদলের যেরকম ছাত্রদল নেতারা কোথাও প্রার্থী হওয়ার যোগ্যতা রাখেন না, একদম তৃতীয় সারির নেতাদের প্রার্থী বানাতে হয়, ওইরকম এই যে সরকারের যে আইনগুলো, স্বচ্ছতা
ভালো লোক প্রার্থী হওয়া, কোনো অপরাধী প্রার্থী হতে পারবে না। এই যেসব বিধিমালাগুলো সংযোজন হচ্ছে, এতে বিএনপির লোকজন অনেকেই ধরা খাবে। এই পালাতক এই আইনে ধরা খাবে না, কিন্তু ওই যে ট্যাক্স ফাঁকি দেওয়া, তারপরে ঋণ খেলাপি, বিএনপির অনেক নেতা আছে দেখেন ঋণ খেলাপি, অথচ এগুলো ধামাচাপা দিয়ে নানানভাবে ব্যাংক ট্যাঙ্ক ম্যানেজ করে একসময় প্রার্থী হতো, কিন্তু এবার এটা হবে না। ম্যানেজ করে গোপন করে প্রার্থী হওয়া যাবে না, এই রাস্তা বন্ধ হয়ে যাবে। আসিফ নজরুলের প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছে, নির্বাচন যারা প্রার্থী থাকবেন তাদের দেশি উৎস, বিদেশি উৎস থেকে আয় সম্পত্তি সবকিছুর বিবরণ নির্বাচন কমিশনকে দিতে হবে। এই যে দেশি বিদেশি আয়ের উৎস দিতে হবে, এই জায়গায় তো বিএনপি ধরা খাবে। প্রিয় দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা বিশ্লেষকদের মুখ থেকে সুন্দরভাবে শুনেছেন। তো আশা করি শুনে অনেক কিছু জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। তো শেখ হাসিনা অসুস্থ এই ব্যাপারটি নিয়ে আপনাদের মতামতটা কিছু থাকলে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমাদের এই চ্যানেল নার্সির ইসলামিক মিডিয়া সেন্টার এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়েছেন, তাদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।